ওমরের কথাই কিছু একটা ছিল তা নামিরার হৃদয়কে আন্দোলিত করলো। ওমরের দৃষ্টিতেও কিছু আছে, চোখ ফেরাতে পারছে না নামিরা। অদ্ভুত আকর্ষণে তাকিয়ে আছে। এর আগে এমন হয়নি কখনো। আর হঠাৎ হওয়া এমন ব্যাপারটাকেও প্রশ্রয় দেওয়া উচিত নয়। তাকে চোখ সরাতে হবে। নীল চোখের ওই অদ্ভুত টানকে উপেক্ষা করতে হবে। নামিরা দৃষ্টি নত করে ফেল। হামজালার কথা বিবেচনা করে ওমরের দেওয়া পোশাকটা ওমরের দিকে বাড়িয়ে দিল নামিরা। দৃষ্টি নত রেখেই বলল, আমি চাইছি না রাজকুমারের পোশাক গ্রহণের কারণে আবার নতুন কোনো বিপদে পড়তে, তাই ফিরিয়ে নিন। যা একবার দিয়েছি তা ফিরিয়ে নেব এমন নিচু মানসিকতার রাজকুমার আমি নই। আমার পোশাক গ্রহণের জন্য যদি তোমাকে মরতে হয় তবুও তোমাকে এটা রাখতেই হবে। নামিরার পোশাক উঁচিয়ে রাখা হাতটা ধীরে ধীরে নত হয়ে এলো। ওমর হামজালার দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় না আমাদের আর এখানে দাঁড়িয়ে থাকার দরকার আছে। ওমরের এই কথার পর হামজালা দরজা থেকে সরে ফেরার পথে হাঁটতে শুরু করলো। ওমর হামজালার সঙ্গে সঙ্গে বের হলো না। নামিরার দিকে তাকালো আবার, তবে কিছু বলল না, কেবল এক পলক তাকিয়ে বের হয়ে গেল। ভয়ে বুকের ভিতর দূর দূর করছে বাসিমার। দুপুর থেকে তিনি ভয়ে ছিলেন, কারণ নামিরা তার নাম নিয়েছিল ভোজন আসরে। তিনি জানতেন বন্দি করা কুকুরটা মারা যাবে, পারলে তিনি কুকুরটা পরিবর্তন করে দিতেন, কিন্তু সেই সুযোগ পাননি। যদিও ইতিমধ্যেই অন্য পদক্ষেপও গ্রহণ করেছে তারা, তবুও ভয়টা কাটছে না। সব কিছু ভালোই ভালোই মিটবে তো। একবার এই বিপদ থেকে রক্ষা পেয়ে গেলে নামিরাকে উচিত শিক্ষা দেবেন তিনি। কোন সাহসে তার নাম নিয়েছিল। রাজার কক্ষ পর্যন্ত এসে গেছেন বাসিমা। দরজার বাইরে থেকে বলেন, ভিতরে আসবো মহারাজ? এসো। বাসিমা একে কেবল কক্ষের ভিতরে ঢুকলেন আর চোখে দেখলেন রাজাকে। দেখেই বুঝতে পারলেন ভীষণ রাগান্বিত হয়ে আছেন রাজা ইজলাল। রাজা ইজলাল ভীষণ রুষ্ট গলায় জানতে চাইলেন, কেন করলে বাসিমা? করুণ দৃষ্টি মেলে রাজার দিকে তাকালেন বাসিমা। আপনি ভুল বুঝছেন মহারাজ, আমি কিছু করিনি। মেয়েটা তোমার নাম বলছিল। ও মিথ্যে বলছে। আপনার মনে হয় এটা আমি করেছি? আপনার হুকুম ছাড়া এমন কিছু করার স্পর্ধা কিভাবে দেখাতে পারি আমি? ও মিথ্যা বলছে কারণ ওর আমার প্রতি বিদ্বেষ রয়েছে। আমায় বিশ্বাস করুন মহারাজ, আমি এমন কিছু করিনি। বিশ্বাস তো আর করতে পারছি না তোমাকে বাসিমা। মেয়েটা বলেছিল খাবারে বিষ আছে, ঠিক সেই খাবার খেয়ে কুকুরটা মারা গেল। কিভাবে বিশ্বাস করব তোমায়? আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন দ্বিতীয় রাজকুমার খাবার খেয়েই কুকুরটা মারা গেছে? এমনও তো হতে পারে পরে কুকুরটাকে বিষ খাওয়ানো হয়েছে এবং সেই বিষে মারা গেছে। রাজা ইজলাল বাসিমার কথা শুনে গভীর চিন্তায় পড়ে গেলেন। হ্যাঁ, এমনই তো হতে পারে। বিষয়টা আগে তার মাথায় আসেনি। তিনি বললেন, কিন্তু কুকুরটাকে তো পাহারা দেওয়া হয়েছিল, কেউ কিভাবে পরে বিষ খাওয়াবে? প্রহরীদের ওপর ভরসা করছেন? হৃদেরকে মুদ্রার বিনিময়ে কেউ নিজের দলেও তো ভেরাতে পারে। কিন্তু কে খাওয়াবে কুকুরকে বিষ? কেন খাওয়াবে? মেয়েটাকে শাস্তি থেকে রক্ষা করার জন্য। আর এমনটা মন্ত্রী সুলাইমান, এমনকি রাজকুমাররাও করতে পারে। রাজকুমাররা? হ্যাঁ, রাজকুমারদের সঙ্গে ওর সম্পর্ক নিছকই পরিচারিকা আর রাজকুমারের সীমাবদ্ধ নয়। রাজা ইজলাল এই বিষয়টাও ভেবে দেখলেন। হ্যাঁ, ভোজন কক্ষে ওমরের কথাবার্তায় মনে হয়েছিল ওমর চায় না মেয়েটা শাস্তি পাক। মেয়েটাকে বাঁচাতে, নিজের দম্ভ ধরে রাখতে, আর তাকে ছোট করার জন্য হলো ওমর কুকুরটাকে বিষ দিয়ে মারতে পারে। কিন্তু তার এমনটা মনে হচ্ছে না। যদি ওমরের খাবারের বেশি নাই থাকতো, তবে মেয়েটা কেন অযথাই ঝুঁকি নিয়ে অমন করবে? আর কেনই বা প্রধান পরিচারিকার নাম বলবে? তার মনে হচ্ছে আসলে ওমরের খাবারে বিষ ছিল, আর প্রধান পরিচারিকাকেও তিনি সন্দেহের বাইরে রাখতে পারছে না। বিষ খেয়ে ওমর মারা গেলে তাতে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু কে মেশালো বিষ? হয়তো যে এমন করেছে তার সাথে রাজকুমারদের দ্বন্দ্ব রয়েছে। রাজা ইজলাল কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলেন, কার কথাই এমন করেছো বাসিমা? আমাকে সন্দেহ করবেন না মহারাজ, আপনি ছাড়া আমি আর কার অনুসারী হতে পারি? কত দীর্ঘ সময় ধরে আমি আপনার দেখভাল করি, তা কি আপনার স্মরণে নেই? আপনি আমাকে সন্দেহ করেছেন, এটা আমার জন্য চরম লজ্জার। রাজা ইজলাল বাসিমার কথাই করলেন না। তিনি কণ্ঠে কাঠিন্য বজায় রেখেই বলেন, মেয়েটা নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হয়েছে বাসিমা। তুমিও ওর মতো নিজেকে নির্দোষ প্রমাণ করো। আমি তোমাকে সময় দিলাম, কিন্তু যদি না পারো তবে ধরে নেব ওই মেয়েটার কথাই ঠিক। রাজকুমারের খাবারে বিষ মেশানো সংযুক্ত ও আমার সম্মুখে মিথ্যা বলায় তখন তোমাকে এর চরম মূল্য দিতে হবে বাসিমা। আমি ভুলে যাব তুমি কে ছিলে।
রাজার কথায় ভয় পেয়ে গেলেন বাসিমা। তবুও নির্ভয় ভঙ্গিতে বলার চেষ্টা করলেন, আমি আসল অপরাধীকে চিহ্নিত করে নিজেকে নির্দোষ প্রমাণ করব। আর আপনি ওই পরিচারিকাকে কি শাস্তি দেবেন মিছিমিছি আমার নাম বলার কারণে? অতিরিক্ত চিন্তা করো না বাসিমা, তুমি কেবল নিজের কথা ভাবো। তোমার কি হবে শুধু তুমি এতটুকুই চিন্তা করো। যা হঠাৎ কেমন অপরিচিত মানুষের মতো আচরণ করছেন তার সাথে। বাসিমার রাগ হচ্ছে রাজার প্রতি, কিন্তু রাজার উপর রাগ দেখাবে এমন দুঃসাহস তার নেই। রাজার কথায় হ্যাঁ মিলিয়ে তিনি বিদায় নিয়ে বাইরে বের হয়ে এলেন। যদি খাবারটা ওমর খেত এতক্ষণে হয়তো সে মারাও যেত, আর কেউ বুঝতেও পারতো না কিভাবে কি হয়েছে। অথচ মাঝখান থেকে গন্ডগোল লাগালো ওই বাগান পরিচারিকা নামিরার জন্য। গন্ডগোলটা না লাগলে এত কিছুর প্রয়োজনই হতো না। তাও ভালো রাজা তাকে বন্দি করার হুকুম দেয়নি, নয়তো একটা রাত তাকে বন্দি থাকতে হতো। বাসিমা নিজের শয়নকক্ষ ফেরার পথে তার দেখা হলো খাবারে বিষ মেশানো নির্দেশ দেওয়া একজনের সঙ্গে। বাসিমা পাশ কাটিয়ে যেতে যেতে বলেন, দেরি করে লাভ নেই, আগামী কালই চালটা দেওয়া যাক। বাসিমা পাশ কাটিয়ে কতকটা দূরে চলে গেল। লোকটা পিছন থেকে বলল, আপনার পরিকল্পনা কি? মানে? নামিরার সাথে কোনো ঝামেলা করবেন না আশা করছি। আপনার তো আবার পরিচারিকাদের সাথে ঝামেলা করার গুণ প্রখর। বাসিমা প্রতিউত্তর দিলেন না, কেবল শুভরাত্রি জানিয়ে চলে গেলেন। লোকটা নিশ্চিন্ত হতে পারল না। তার মনে হলো বাসিমা কোনো একটা ঝামেলা অবশ্যই করবে। শাহিরের উত্তর অঞ্চল ঘরে এখন কেবল পিতা পুত্রের বাস। কিছুদিন পূর্ব এ ঘরের সংখ্যা ছিল 3 জন, কিন্তু লোকটার নিজের স্ত্রীকে ভীষণ নির্মমভাবে হারিয়েছে। সে দেখেছিল ঘরের মেঝেতে পড়ে থাকা স্ত্রীর ক্ষতবিক্ষত শরীর, দেখেছিল স্ত্রীর হত্যাকারী সেই পশুটাকেও। আসলে ওটা সাধারণ কোনো পশু ছিল না, ছিল অর্ধ পশুর নাই। আর সেই অর্ধ মানুষটা ছিল তারই সন্তান। কাসিম আবার এসে তাড়া দিল, আমাদের ভীষণ ক্ষুধা লেগেছে আব্বু, আর সহ্য করতে পারছি না। তুমি যাবে নাকি একা চলে যাব? তোমার ধৈর্য কম কাসিম, এমন হলে বেশি দিন টিকে থাকতে পারবে না। জন্মসম্মুখে তোমার পরিচয় ফাঁস হয়ে যাবে বলেন আছড়ি। কাসিম প্রতিউত্তরে কিছু বলল না। সে আসলেই ভীষণ অধৈর্য হয়ে আছে, কারণ আজ সে তার প্রিয় খাবারের স্বাদ পেতে চলেছে। কতদিন খায়নি ওই খাবারের স্বাদ পৃথিবীর আর কিছুতে নেই। উষ্ণ নরম সিক্ত সেই খাবার খেতে আসলেই সে ভীষণ অধৈর্য। বাবা ছেলে খুব বেশি দেরি না করে বেরিয়ে পড়ল। অন্ধকার তুষারের প্রলেপ মাখা শীতলতম রাত। তার এগিয়ে চলছে শিকারের বাড়ির দিকে। ছোট্ট একটা কাঠের ঘর, ফাঁক ফকর দিয়ে শীতপবন ঢুকছে ঘরের ভিতর। আগুন জ্বললেও তেমন উষ্ণতা পাওয়া যাচ্ছে না। ঘরে মেয়েটি ও তার 11 মাসের একটি বাচ্চা মেয়ে রয়েছে। তার স্বামী জেলে মানুষ, দূর সমুদ্রে গিয়েছে মৎস্য শিকারে। কবে ফিরবে তা জানা নেই। বাচ্চাটা ঘুমিয়ে গেছে। হঠাৎ উঠে কাঁদছে। মা ব্যস্ত হয়ে পড়েছে বাচ্চাকে শান্ত করার জন্য, কিন্তু কান্না থামছে না। হঠাৎ সদর দরজায় করাঘাতের শব্দ হলো। তার সাথে সাথে বাইরে থেকে শোনা গেল আচুরির কণ্ঠস্বর, গাফিরা, দরজাটা খুলবে? আমি কাশিমের বাবা বলছি। কাশিম ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, একটু পানি খাওয়াবে? আচুরির কণ্ঠ শুনে দরজার দিকে এগোলো গাফিরা। কাশিমদের সাথে তাদের সম্পর্ক ভালো। আচুরি ভীষণ ভালো একজন মানুষ। গত বছর তাদের দুরবস্থায় খুব সাহায্য করেছিল। দরজা খুলো গাফিরা, কিন্তু দরজা খুলে আটকে উঠল সে। কোথায় আচুরি, কোথায় কাশিম? এই যে দুটো জন্তু দাঁড়িয়ে আছে তার সম্মুখে। গাফিরার চোখ বিস্ফোরিত হয়ে আছে। সে চিৎকার করলো। সঙ্গে সঙ্গে একটা জন্তু ঝাঁপিয়ে পড়লো তার উপর। প্রথমে সেটা কামড় বসিয়ে দিল গাফিরার গলায়, অন্য জন্তুটা থাপা বসিয়ে দিল গাফিরার মাথায়। খুব অল্প সময়ে তারা ক্ষত বিক্ষত করে ফেল গাফিরার শরীর। বিছানায় কাঁদছে 11 মাসের শিশুটি। এতক্ষণ শিশুটিকে গ্রাহ্য করেনি কেউ। হঠাৎ খেয়াল হলো কাসিমে। সে উঠে দাঁড়ালো। তার লোমশ মুখ, হাত ও শরীর গাফিরার রক্তে লাল। কাসিম এগিয়ে গেল বাচ্চাটার কাছে। সে এখন নির্দয়, বিবেকহীন। বাচ্চাটা কেঁদে চলেছে। কাসিম তার ধারালো দাঁত বসিয়ে দিল বাচ্চাটার ছোট নরম হাতটিতে। ভোরতেই খুব বেশি সময় বাকি নেই। এখন সবকিছু অন্ধকার, বাইরে ঘন কুয়াশা। পুরো মহল নিস্তব্ধ। কেবল কয়েক জোড়া পায়ের চাপা পদক্ষেপে ধ্বনি শোনা যাচ্ছে, যা ক্রমশ পরিচারিকাদের একটি শয়নকক্ষের দিকে এগিয়ে চলছে। দরজার নিকট এসে ধ্বনিটা থেমে গেল। সাবধানী হাতে দরজা খুলছে একজন। বিনা শব্দে দরজাটা খুলতে সক্ষম হলো সে।
তারপর মানুষগুলো ঢুকে পড়ল ভিতরে। অনেকগুলো বিছানা। তারপর এগিয়ে গেল নামিরার বিছানার দিকে। তাদের হাতে ঝাপসা একটা আলোক যন্ত্র রয়েছে। দুজন মানুষ নামিরার হাতের বাহু চেপে ধরতে নামিরা জেগে উঠল। কিছু বলতে উদ্যত হতেই একটা মুখ চেপে ধরল তার। পরের মধ্যেই তার বেঁধে ফেল নামিরার মুখ। তাকে কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে অতঃপর অনেকজন মিলে তাকে টেনে নিয়ে বের হয়ে এলো কক্ষের বাইরে। তারপর সোজা মহলের বাইরে, রাজপ্রাসাদের সীমানার ভিতর। তবে মহল থেকে অনেক দূরে এনে তারা নামিরাকে ছাড়ল। কুয়াশা ভেদ করে একজন মানুষ এসে দাঁড়ালো নামিরার সামনে। প্রধান পরিচারিকা বাসিমা। তার হাতে একটা চাবুক। নামিরাকে দেখে বিদ্রুপ করে বলেন, কত অসহায় দেখাচ্ছে তোমাকে। এতগুলো মানুষের সামনে তোমাকে একটা পিঁপড়ার মতো লাগছে। নামিরা একবার চোখ বোলালো তাকে ঘিরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। সবগুলোই পরিচিত মুখ। বাসিমার আনুগত্য পরিচারিকাদের একটি দল। রাগে দাঁতে দাঁত চাপল নামিরা। তার মস্তিষ্ক উত্তপ্ত হচ্ছে। বাসিমা বলেন, ভয় করছে তোমার? ভয় পেও না, একেবারে মারবো না তোমায়। একটুখানি প্রাণ জিয়ে রাখবো। আসলে আমার নামটা বলা উচিত হয়নি তোমার। এতটা নির্বোধ তুমি, আমার জানা ছিল না। জানলে আগেই শিক্ষাটা দিতাম। বাসিমা থাপ্পড় মারলেন নামিরার গালে। থাপ্পড়ের জোরটা মারাত্মক ছিল, বিধায় ব্যথার অনুভূতিটাও ভয়ানক হলো। বাসিমা নামিরার চুল আঁকড়ে ধরে বলেন, ব্যথা পেয়েছো? পাও, অনেক ব্যথা পাও তুমি। তোমার গাল আমি ক্ষত বিক্ষত করে দেব। বলে আবারও সেই একই গালে পুনরায় থাপ্পড় মারলেন তিনি। নামিরা নিয়ন্ত্রণ হারাচ্ছে। আজ প্রধান পরিচারিকা তার সীমা অতিক্রম করে যাচ্ছে। এতদিন অনেক সহ্য করেছে এই জঘন্য মহিলাকে, কিন্তু আজ সত্যি সহ্য করতে পারছে না। এদের সামনে কখনোই নিজের আসল রূপটাকে আনতে চায়নি, কিন্তু সে আর এসব সহ্য করতে পারছে না। মনে হচ্ছে অকালেই আজ সে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে চলেছে। বাসিমা চাবুকটা দেখিয়ে বলল, এটাকে এনেছি তোমার জন্য, তোমার উপহার। আশা করছি তোমার পছন্দ হবে। বাসিমা চাবুকের প্রথম প্রহার ছুড়ে দিলেন নামিরার দিকে, আর নামিরা সেটাকে ডান হাত দিয়ে চেপে ধরে আঘাতটা ফেরালো। সবাই চমকে উঠল এহেন কাণ্ডে। চাবুকের আঘাত এভাবে পাকড়াও করলো কিভাবে মেয়েটা? হা হয়ে গেল তারা। মুখের বাঁধনটা টেনে খুলে ফেলল নামিরা। তার দু চোখের দৃষ্টি তপ্ত। নামিরার এমন দৃষ্টি এর আগে প্রত্যক্ষ করেনি বাসিমা। হঠাৎ নামিরার এমন রূপ তাকে হতবাক করে দিল। তিনি কখনো আশা করেননি নামিরা এভাবে চাবুকটাকে মুঠো পাকিয়ে ধরবে। নামিরা রোষাবিষ্ট কণ্ঠে বলল, অনেক করে ফেলেছেন, অনেক সহ্য করেছি, কিন্তু আপনি বাধ্য করলেন আমায় আমার সহ্য সীমা ভাঙতে। দুঃখিত, আমি নিজেকে নির্ণয় করতে পারবো না। নামিরা চাবুকের মুঠো পাকি ধরের স্থানটা ধরে টান দিল, এবং সেই টানের জোর এত ছিল যে বাসিমা নিজের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও রুখতে পারলেন না। সবাই আরও একবার চমকে উঠল। বাসিমার হাত থেকে এই মেয়ে এভাবে চাবুক কেড়ে নেবে, এ তো কেউ দুঃস্বপ্নও ভাবিনি। বাসিমা রাগে দিশাহীন হয়ে বললেন, তোমাকে মেরে ফেলবো, বেয়াদব মেয়ে। বাসিমা নামিরার দিকে তেড়ে আসতে নিলেই নামিরা চাবুক ছুঁড়ল তার দিকে। এমনভাবে চাবুকটা ছুঁড়েছে যে চাবুক গলা পেঁচিয়ে ধরেছে বাসিমার। এখন চাবুককে টান দিলেই বাজেভাবে গলায় আঘাত পড়বে বাসিমার। নামিরা বলল, আমাকে দুর্বল ভেবে ভুল করেছেন। আপনাকে এবং আপনার সঙ্গীদের মারতে আমার খুব বেশি পরিশ্রম করতে হবে না। আমার সাথে যা করতে চেয়েছেন সেই স্বাদকে আপনি পেতে চান, প্রধান পরিচারিকা? বাসিমা ভয় পেয়ে গেছেন, আর তাকে সাহায্যকারী অন্য পরিচারিকারাও হতভম্ব হয়ে বোকার মতো দাঁড়িয়ে আছে, অথচ তাদের কিনা অন্য কিছু করণীয় এখন। বাসিমা সামান্য ঘাবড়ে যাওয়া কণ্ঠে বলেন, আমার গলা থেকে এটা সরাও। কি করছো তুমি? ভেবে করছো? ভেবেই করছি। লোক সম্মুখে তো আর বলতে পারবেন না রাতের আধারে একজন পরিচারিকাকে মারতে গিয়ে আপনি উল্টো মার খেয়েছেন। এটা যেমন অপরাধ তেমনই লজ্জার, ঠিক বলিনি? নামিরা চাবুক ধরে টান দিল। বাসিমার গলায় চাবুকের চাপ অনুভব করলেন এবং আরও নিকটে চলে এলেন নামিরার। বাসিমা ক্ষিপ্ত হয়ে নামিরা চুল আঁকড়ে ধরতে চাইলে নামিরা বাসিমার হাত ধরে ফেলল। এত কঠিন হাতে ধারালো যে ব্যথা অনুভব করলেন বাসিমা। নামিরা বাসিমাকে ঠেলে ফেলে দিল মাটিতে। বাসিমা কোমরে ভীষণ ব্যথা পেলেন। অগ্নি দৃষ্টিতে তাকালেন নামিরার দিকে এবং তার সাথে থাকা পরিচারিকাদের গালি দিলেন। গালি খেয়ে দুজন এগিয়ে এসে টেনে তুলল বাসিমাকে। বাসিমা পরিচারিকাদের হুঙ্কার দিয়ে বললেন, ধরো হারামিটাকে, ওকে আমি কেটে টুকরো টুকরো করবো আজ।
বাসিমার কথায় এবার সবাই সোচ্চার হয়ে উঠল, এগিয়ে গেল নামিরার দিকে। নামিরাও মনে মনে প্রস্তুত হয়ে নিল, কিন্তু লড়াইটা শুরু হলো না। দূর থেকে কারোর গলাস্বর ভেসে এলেই সবাই থমকে দাঁড়িয়ে গেল, তাকাতে লাগলো এদিক ওদিক। বাসিমা সঙ্গীতের বলেন, এক্ষুনি যেতে হবে আমাদের, কেউ একজন আসছে। কুয়াশা চিরে লোকটার অবয় দৃশ্যমান হওয়ার আগেই বাসিমা সঙ্গীতের নিয়ে অন্যদিকে চলে গেলেন। লোকটা নামিরার নিকট চলে এসেছে। নামিরাকে আপাদমস্তক একবার দেখে নিয়ে পড়ল, এই সময় এখানে কি করছো তুমি? আর তোমার হাতে চাবুক কেন? কোথায় পেয়েছো? প্রধান পরিচারিকার চাবুক। তিনি এসেছিলেন চাবুক নিয়ে আমাকে মারতে। ভাগ্য খারাপ আপনি এসে পড়লেন হুট করে, আর তারা চলে গেল। কি বলছো তুমি? তোমাকে মারতে এসেছিল মানে? শুধু আসেনি, মেরেছে। আমার এই গালটা কি লাল দেখাচ্ছে না? হামজালা আলোটাকে নামিরার গালের কাছে নিয়ে ভালো করে দেখলো, হ্যাঁ লাল, কিন্তু তার একটু অদ্ভুত লাগছে ব্যাপারটা। বলো, প্রধান পরিচারিকা তোমায় মারতে এলে তো তার হাতে চাবুক থাকার কথা, তোমার হাতে কেন? তার হাতেই ছিল, কিন্তু তিনি চাবুকের ভালো ব্যবহার জানেন না বলে ভুল করে এটা আমার হাতে এসে লেগেছে। কিন্তু আমিও এটা ধরে রাখার ক্ষমতা রাখি না। নিন, আপনি নিন। নামিরা চাবুকটা হামজালার দিকে বাড়িয়ে দিল। হামজালা নিল। নামিরা বলল, আপনি এ সময় এখানে কি করছেন? আমি রাজকুমার, কখন কি করব, কোথায় যাব সম্পূর্ণ আমার মর্জি। মনে হচ্ছে না একজন পরিচারিকার কাছে আমার কৈফিয়ত দিতে হবে। না, অবশ্যই দেওয়ার প্রয়োজন নেই। কথাটা বলে নামিরা মহলের দিকে এগোতে শুরু করলো। হামজালার মনে হলো নামিরা যেন অবজ্ঞা করছে তাকে। অবাক হলো সে, প্রধান পরিচারিকার উৎপীড়নের শিকার হয়ে মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি? সকালবেলা এমন এক কাণ্ড ঘটবে তা দেখার জন্য প্রস্তুত ছিল না নামিরা। বাসিমা নাকি আসল অপরাধীদের রাজার নিকট পেশ করেছে, আর সেই অপরাধী দুজন বাসিমার খুব ঘনিষ্ঠ জন ছিল। তার দুজন নিজেদের অপরাধও স্বীকার করেছে। নামিরা বুঝতে পারছে না বিষয়টা, মনে হচ্ছে খুব বড় একটা ঘাপলা আছে, কারণ সেদিন যে কথোপকথন শুনেছিল সেখানে বাসিমাই ছিল। বাসিমার কক্ষেই হয়েছিল পরামর্শটা, ওটা বাসিমার কণ্ঠই ছিল, তাতে এতটুকু সংশয় নেই। বাসিমা ওই দুজনকে ফাঁসিয়েছে, বোঝা যাচ্ছে এটা, কিন্তু ওই দুজন কেন অপরাধ স্বীকার করলো? তার কি জানে না এমন অপরাধের শাস্তি মৃত্যু? তবে কেন অপরাধ স্বীকার করে তার মৃত্যুর দলিলে স্বাক্ষর করলো? নামিরা যখন ঘটনাটা জানতে পারলো তখন ইতিমধ্যে বন্দী করা হয়েছে সেই দুজনকে। তার কেন বিষ মিশিয়েছে? এই প্রশ্নের প্রেক্ষিতে তার যে যুক্তি দিয়েছে তা হলো তাদের ওমরের প্রতি ক্ষোভ ছিল অনেক আগে থেকে, কারণ একবার এক পরিচারিকার প্রাসাদের ভিতর মৃত্যুর ঘটনায় তাদের দুজনের নামও উঠে এসেছিল এবং ওমর বিষয়টা নিয়ে সোচ্চার ছিল বলে তাদেরকে শাস্তি পেতে হয়েছিল। এরপরও প্রশ্ন থেকে যায়, পরিচারিকার মৃত্যুর ঘটনা তো অনেক আগে ঘটেছিল, তবে কেন তারা এতদিন ওমরের ক্ষতি করেনি? এর উত্তরে তারা এমন বিশ্লেষণ করেছে যে এতদিন তারা এমন বিষের সন্ধান পাননি, আর এই বিষ না দিয়ে অন্য বিষ দিত তবে তারা সহজেই ধরা পড়ে যেত। তাই এতদিন ধরে তারা নিজেদের সংযত রেখেছে। এই বিষয়ে ওমরের মৃত্যু হলে কারোর বোঝার উপায় থাকতো না কিভাবে মারা গিয়েছে ওমর, তাই সুযোগটা আর হাতছাড়া করেনি তারা। এর কোনোটাই সত্যি নয়। নামিরা জানে হয়তো ওমরের প্রতি তাদের ক্ষোভ ছিল, কিন্তু তারা করেনি এটা, তাদের এতটা সাহসও হবে না। না করেও কেন স্বীকার করলো অপরাধ তাদেরকে বাধ্য করা হয়েছে, কিন্তু কিভাবে? নামিরা মানতে পারবে না দুজন নিরপরাধ ব্যক্তির শাস্তি, কিন্তু যেখানে তার নিজেদের অপরাধ স্বীকার করেছে সেখানে তার কী বা করার আছে। কিন্তু সে চায় না ওমর ওই মিথ্যা ব্যাপারটাকে সত্যি মনে করুক, তাকে কথা বলতে হবে ওমরের সঙ্গে, কিন্তু সেই ফুরসতও তো পাচ্ছে না। প্রধান পরিচারিকা বাসিমা অপরাধী হয়েও পার পেয়ে যাবে, এটা মানা যায় না। ভিতরে প্রবেশ করলেন বাসিমা। হামজালার সম্মুখে নম্র ভঙ্গিতে দাঁড়ালেন। হামজালা বিছানায় বসে আছে, তার হাতে তলোয়ার, তলোয়ারের গায়ে পরম যত্নে পরশ বোলাচ্ছে সে। বাসিমা বলেন, আমায় ডেকেছেন রাজকুমার? হামজালা পাশ থেকে চাবুকটা হাতে তুলো, বাসিমার দিকে তাকিয়ে বলল, এটাকে চেনেন? হামজালার হাতে তার চাবুক দেখে ভয়ে হৃৎপিণ্ড কেঁপে উঠল বাসিমার। এটা হামজালার হাতে কেন? নামিরা কি হামজালাকে সব বলে দিয়েছি? উফ, ওই বজ্জেত মেয়েটা! রাগ বিরক্তি দিতে নামিরার প্রতি হিংস্র মনোভাব জন্ম নেই বাসিমার, কিন্তু হামজালার সম্মুখে তিনি যথেষ্ট স্বাভাবিক চেহারায় দাঁড়িয়ে রইলেন। অস্বীকার করে লাভ নেই, তাই বলেন, জি চিনি। কেন চাবুক নিয়ে মারতে গিয়েছিলেন নামিরাকে? কেন ওকে মেরেছেন?
চোখে রাগের প্রতিফলন ঘটল হামজালার। বাসিমা কথা খুঁজে পাচ্ছে না, কি বলবেন হামজালাকে। মেয়েটা এভাবে তার কথা রাজকুমারকে বলে দিল। ভুলটা আমার ছিল না রাজকুমার। পরিচারিকা নামিরা আমার সাথে বেয়াদবি করেছিল, আমি তাকে সেজন্য তার উপযুক্ত শিক্ষাটা দিয়েছি। তবুও যদি আপনার এটাকে অন্যায় মনে হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী, দয়া করে ক্ষমা করুন। হামজালা উঠে এলো, বাসিমার কাছে এগিয়ে যেতে যেতে বলল, নেহাতই আপনি আব্বুজানের প্রিয়জন বলে আপনাকে ছেড়ে দিচ্ছি, নয়তো পরিচারিকাদের উত্ত্যক্ত ও উৎপীড়নের জন্য আপনাকে আপনার যোগ্য শাস্তিটাই দিতাম। ধরুন এটা। চাবুকটা বাসিমার দিকে বাড়িয়ে দিল হামজালা। বাসিমা নিলেন, তার হাত কিঞ্চিত কাঁপছে। গতরাতে নামিরার অমন আচরণে ভয় পেয়ে গিয়েছিলেন, আর সকালবেলা আবার হামজালার এমন কথা। বাসিমা টের পাচ্ছেন ইদানিং তার দিনকাল খারাপ কাটছে। হামজালা বলল, এখন আমার মনে হচ্ছে ভোজন কক্ষে পরিচারিকা নামিরা আপনার নাম এমনি এমনি নেয়নি। সাবধানে থাকবেন প্রধান পরিচারিকা। যদি কখনো প্রমাণ হয় আপনিও এসবের সাথে যুক্ত, তবে আপনাকেও। হামজালা মুখে এর বেশি বলল না, তলোয়ারটার গায়ে হাত বুলানোর মাধ্যমে বাকি কথা বুঝিয়ে দিল বিনা বাক্য বয়। বাসিমার খুব রাগ লাগলো, মনে হলো শুধু ওমরের খাবারে নয়, একই সঙ্গে হামজালার খাবারেও বিষ মেশানো উচিত ছিল। যান, চাবুকটা সামলে রাখবেন, পুনরায় এমন কিছু করলে ক্ষমা নাও করতে পারি। রুক্ষ কণ্ঠে বলল হামজালা। বাসিমা দ্রুত বের হয়ে গেলেন কক্ষ থেকে। বের হতেই দেখতে পেলেন ওমর দাঁড়িয়ে আছে। ওমরকে আচমকা দেখে ভয় পেলেন তিনি। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন রাজকুমার। ওমর বাসিমার হাতের চাবুকটার দিকে তাকালো। বাসিমা ওমরকে কুর্নিশ করে চলে গেল দ্রুত পায়ে। ভিতরে প্রবেশ করে ওমর প্রথমেই জানতে চাইল, প্রধান পরিচারিকা কোনো পরিচারিকার সাথে বেয়াদবি করেছে? হামজালার হাতে তলোয়ারটা বিছানায় ছুঁড়ে ফেলে পড়ল। জানি তার নাম শুনলে রেগে যাবে, তবুও তোমাকে বলা উচিত। হামজালার নাম বলতে হলো না, তার আগেই ওমর বুঝতে পারল এবং প্রকৃতই ভীষণ ক্রুদ্ধ হলো। সে বলল, নামিরা? হামজালা হ্যাঁ বোধক মাথা নাড়ল। বিস্তারিতভাবে বলতে শুরু করলো। গত রাতে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল দুঃস্বপ্ন দেখে, এরপর আর ঘুমাতে পারছিলাম না। হঠাৎ একটা শব্দ শুনতে পেয়ে কক্ষের বাইরে বের হলাম। অন্ধকার ছিল, মনে হলো কাদের যেন পদশব্দ শুনতে পাচ্ছি, কিন্তু শব্দটা কোত্থেকে এসেছে বুঝতে পারিনি। খুঁজতে লাগলাম, দেখতে পেলাম মহলের পিছনের একটা দরজা খোলা। বাইরে বের হলাম। এদিক ওদিক খুঁজতে গিয়ে এক সময় কুয়াশার আড়ালে কিছু মানুষের অবয়ব চোখে পড়ল। কথার শব্দও শোনা যাচ্ছিল একটু আধটু। কাছে গিয়ে দেখি নামিরা দাঁড়িয়ে আছে, ওর হাতে চাবুক। তখন ও আমায় বলল প্রধান পরিচারিকা চাবুক নিয়ে ওকে মারতে গিয়েছিল, কিন্তু প্রধান পরিচারিকার চাবুকটা ওর হাতে ছিল। ব্যাপারটা অদ্ভুত না? ওমরের কাছে অদ্ভুত লাগলো না। সে জানে নামিরা সাধারণ কেউ নয়। যে মেয়ে অত ভালো তীর ছুটতে পারে সে সাধারণ কোনো প্রজা হতেই পারে না। গতরাতে প্রধান পরিচারিকাকে কি নিজের প্রকৃত রূপ দেখিয়েছিল মেয়েটা? ওমরকে নীরব দেখে হামজালা বলল, ভোজন কক্ষে সবার সামনে প্রধান পরিচারিকার নাম বলেছিল নামিরা। প্রধান পরিচারিকা ওর সাথে এমন করবে সেটাই স্বাভাবিক। ও ইতোমধ্যে প্রধান পরিচারিকার সাথে দ্বন্দ্বে জড়িয়ে গেছে। এটা ভালো ব্যাপার নয়। প্রধান পরিচারিকার সাথে ঝামেলা করে শান্তিতে থাকতে পারবে না। আমি চাই না মেয়েটা কষ্ট পাক, আর তুমি তো এটা চাইবেই না। তোমার কি মনে হচ্ছে হামজালা প্রধান পরিচারিকার নামটা ভুল করে বলেছিল নামিরা? ভুল ছিল না। যেহেতু এটা রাজার কাজ, তাই প্রধান পরিচারিকা অবশ্যই জড়িত, কিন্তু তাকে দোষী প্রমাণ করার উপযুক্ত তথ্য নেই। যাদের বন্দী করা হয়েছে তারা নিজেদের দোষ স্বীকার করেছে, কাজেই তাদেরই দোষী মানতে হবে। কিন্তু যদি আবারও কখনো প্রধান পরিচারিকার নাম উঠে আসে, তবে কোনো সুযোগ দেব না, শাস্তি পেতেই হবে তাকে। রাজার নিকটস্থ ব্যক্তি প্রধান পরিচারিকা, তাই তার শাস্তি রাজার ভিতর একটু হলেও টলাবে। ওমর দীর্ঘশ্বাস ফেল। বিরক্ত হয়ে যাচ্ছে বারবার রাজার এমন পদক্ষেপে। কবে থামবে লোকটা? সে কিছু না বলে বের হয়ে গেল হামজালার কক্ষ থেকে। নামিরার খোঁজ করলো। নামিরার সাথে কথা বলা জরুরি। নামিরাকে প্রাসাদ থেকে চলে যেতে হবে। কিছু পরিচারিকার কাছে জিজ্ঞাসা করে জানা গেল নামিরা পোশাক ধোয়ার কাজে আছে। ওমর রাজপ্রাসাদের জলাশয়ের দিকে যাচ্ছে, ওখানে পোশাক ধোয়া হয়। বেশ কিছু পরিচারিকা রয়েছে ওখানে। নামিরাকে দেখা গেল কাপড় কাচতে। কেউই ওমরের উপস্থিতি লক্ষ্য করেনি, সবাই যে যার কাজে ব্যস্ত। সে অন্য কোনো কথা না বলে সরাসরি বলল, উঠে এসো এক্ষুনি। সবার দৃষ্টি এবার ওমরের উপর ন্যস্ত হলো। সবাই ব্যস্ত হয়ে পড়লো তাকে কুর্নিশ করতে। নামিরাও করলো, তারপর জানতে চাইলো, কেন?
ওমর প্রশ্নের উত্তর আদান প্রদানের ঝামেলা করলো না একদমই। সবার সামনে থেকে নামিরাকে টেনে নিয়ে এলো। খুব দূরে একটা পাইন গাছের নিচে এসে হাত চালো সে। নামিরা প্রচণ্ড অবাক হলো, বলল, এমন করলেন কেন? আমি কি কিছু করেছি? আমাকে বলনি কেন? কি হয়েছিল গত রাতে? নামিরা ওমরের প্রশ্নটাও বুঝতে পারল। ওমর বাসিমার সাথে তার রাতের ঘটনাটা সম্পর্কে জানতে চাইছে। কি বলল তাকে? হামজালা? নামিরা বলল, মনে হচ্ছে আপনি জেনেই এসেছেন। এরপরেও কি আমাকে বলতে হবে? হ্যাঁ, যখন জিজ্ঞেস করেছি তোমাকে বলতেই হবে। দরকার পড়লে 1000 উত্তর দেবে। নামিরা রাজকুমারের কথাই রাখলো। বলতে শুরু করলো, আমি ঘুমিয়েছিলাম। আচমকা একদল মানুষ এলো, আমার মুখ বাঁধলো, টেনে হিচড়ে নিয়ে গেল মহলের বাহিরে। যেখানে নিয়ে গেল সেখানে প্রধান পরিচারিকা ছিল। তার হাতে চাবুক ছিল। তিনি আমায় 2টো চড় মেরেছিলেন। চাবুকের আঘাতও করতে চেয়েছিলেন, কিন্তু নামিরা থেমে গেল। ঘটনার বাকি অংশ ওমরকে বলা ঠিক নয়, কারণ বাকি অংশে রয়েছে তারই অভাবনীয় কাণ্ড। ওমর তাকে তীর ছোড়া সেই ব্যাপারটা নিয়ে সন্দেহ করে। এসব বলে সন্দেহ আরও তুখর হবে। প্রধান পরিচারিকার এমন কর্মের কথা শুনে ভিতরে ভিতরে ভীষণ রাগান্বিত হয়ে উঠল ওমর। তবে সে শান্ত থাকার চেষ্টা করলো। নামিরা থেমে যাওয়াতে সেই বলল, কেউ আঘাত করতে পারেনি। আশ্চর্যজনকভাবে চাবুকটা তার হাত থেকে তোমার হাতে চলে এলো, তাই কি? তার হাতে চাবুক ছিল হামজালা এটা বলছে ভাইকে। এত কিছু বলার কি দরকার ছিল? নামিরা এ কথা ভিন্নভাবে বলল, প্রথম রাজকুমার এসে পড়ায় প্রধান পরিচারিকা বাসিমা চাবুক ফেলে রেখে পালিয়ে যান। তখন আমি ওটাকে হাতে তুলে নিই। ওমর বিশ্বাস করলো না, তবে এটা নিয়ে আর কথা পারলো না। বলল, রাজপ্রাসাদ থেকে চলে যাও। ওমরের মুখে হঠাৎ এমন কথা শুনে চমকালো নামিরা। কেন? আপনিও কি ভাবছেন অযথাই আমি প্রধান চারিকার কথা বলেছিলাম? আমি মিথ্যা ছিলাম? না, আমি জানি প্রধান পরিচারিকা এর সাথে যুক্ত, এবং আমি এটাও জানি কে এই কাজ তাকে দিয়ে করিয়েছে। কিন্তু তুমি জানো না তোমার এই ঘটনার সাথে জড়ানো ঠিক হয়নি। তুমি... নামিরা ওমরকে কথা শেষ করতে দিল না। মাঝখানে বলল, আপনি জানেন এর পেছনে কে রয়েছে? কে সে? কেন আপনি তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন না এখনো? কখনো কখনো আমাদের ক্ষতি করতে চাওয়া ব্যক্তি আমাদেরই এমন কেউ হয় যার বিরুদ্ধে চাইলেই পদক্ষেপ নেওয়া যায় না। এর মানে লোকটা কি আপনার কাছের কেউ? ওমর উত্তর দিল না। নামিরা ওমরের কঠোর চেহারার পেছনে হঠাৎ কষ্টের দুর্লভ ছায়া পরিলক্ষিত করলো। অবাক হয়ে তাকিয়ে রইল সে। ওমরের মাঝে এমনটা সে কখনো দেখেনি। এই মানুষটাও তাহলে কষ্ট পায়? কে সে কাছের ব্যক্তি যে কিনা তাকে কষ্ট দিচ্ছে? ওমর কঠিন গলায় বলল, সুযোগ পেলেই 1000টা প্রশ্ন করো, তাও কিনা আবার একজন রাজকুমারের কাছে। এটাও ঠিক নয়। তোমার এখান থেকে চলে যাওয়াই উত্তম। আমি কোথাও যাব না। যখন আমি বলেছি তার মানে তুমি অবশ্যই যাচ্ছ। কিন্তু কেন যাব? তুমি কি বুঝতে পারছো না? এখানে তুমি সুরক্ষিত নও। যদি এখানে থাকো তবে একটার পর একটা ঝামেলায় জড়িয়ে পড়বে, আর কিছু মানুষের চোখে চক্ষুশীল হয়ে উঠবে। এই রাজপ্রাসাদ একটা জঘন্য জায়গা। এখানের কিছু মানুষও ভয়ঙ্কর। সবাই এই পরিবেশের সাথে নিজেকে মানাতে পারবে না, তুমিও পারবে না। যদি পারতে তাহলে ভোজন কক্ষে গিয়ে ঝামেলা করতে না, আর আমার প্রাণ রক্ষাকারীও হতে না। তাহলে বলছেন যদি আমি সবটা জেনেও চুপচাপ থাকতাম তবে আমি রাজপ্রাসাদের জন্য উপযুক্ত হতাম? ঠিক তাই। আর এজন্য তোমার থাকা উচিত নয় এখানে। আমি চাই না তুমি বিপদে পড়ো। গত রাতে শুধু তোমাকে চাবুকের প্রহার করতে চেয়েছিল। আগামীকাল রাতে যে তারা এর চেয়ে ভয়ঙ্কর কিছু করবে না, এর কি নিশ্চয়তা? চলে যাও, নিজেও ভালো থাকো, আমাকেও চিন্তামুক্ত থাকতে দাও। আপনি আমাকে নিয়ে চিন্তা করেন? সহসা প্রশ্ন করলো নামিরা। খানিকটা বিচলিত হলো ওমর। নামিরা বলল, প্রতিদান তো দিয়েই দিয়েছেন, দেননি? তবুও কেন চিন্তা করেন আমায় নিয়ে? একজন রাজকুমার সামান্য এক বাগান পরিচারিকার জন্য চিন্তা করে, এটা খুব অদ্ভুত। আর কাউকে বলবেন না এটা, তারা হাসবে। কথাটা বলে নামিরা নিজেই হাসলো। এই মুহূর্তে নামিরার হাসি ভালো লাগলো না ওমরের। সে রাগ দেখিয়ে বলল, হাসবে না তুমি, একদম হাসবে না। শিরচ্ছেদ করবেন? করতেও পারি, করবো না এই নিশ্চয়তা কি? নামিরার চেহারাখানি গম্ভীর হয়ে গেল। সে চিন্তিত দেখালো তাকে ক্ষণিকের জন্য। হঠাৎই বলল, কিন্তু আমার মনে হয় আপনি আমাকে কখনো আঘাত করতে পারবেন না। কেন এমন মনে হয় বলুন তো? নামিরার প্রশ্নের সম্মুখে সম্মিত হয়ে গেল ওমর। উত্তর দিতে সময় লাগলো তার। তোমার মনের ভুল। কেবল আমারই, নাকি আপনার মনেও কিছু ভুল আছে রাজকুমার? প্রশ্নটা করে চৈতন্য ফিল নামিরার।
নিজে ভীষণ বিব্রত বোধ করলো। এ কেমন প্রশ্ন তার? দ্রুত বিষয়টা কাটিয়ে নিতে বলল। আমি যাব না প্রাসাদ থেকে, কারো ভয়ে পালাবো না। বলে ওমরকে বিদায় জানিয়ে দ্রুত ফিরে গেল জলাশয়ের কাছে। ওমর নামিরাকে আর কিছু বলতে পারল না। সে এখন নামিরার ওই প্রশ্ন থেকে বের হতে পারেনি। প্রশ্নটা খুব সহজ শোনালেও এর মর্মার্থ খুব জটিল, আর সেই জটিলতা তার সমস্ত হৃদয়কে কম্পিত করলো। কাজ শেষ করে জলাশয় থেকে ফিরতে একজন খবর জানালো মন্ত্রী সুলাইমান তার সঙ্গে দেখা করার জন্য এসেছে। প্রাসাদের এক বৈঠক কক্ষে সে অপেক্ষা করছে তার জন্য। নামিরা একটু দেরি না করে সেখানে গেল। নামিরাকে দেখে উঠে দাঁড়ালেন মন্ত্রী সুলাইমান। তার কিঞ্চিত বিব্রত বোধ হচ্ছে নামিরার সামনে দাঁড়াতে, কারণ বাকি সবার মতো তিনিও ভেবেছিলেন নামিরার কথা ভিত্তিহীন, অবিশ্বাস করেছিলেন তিনি। কিন্তু নামিরা সঠিক ছিল। কেমন আছো? বেশ ভালো। মন্ত্রী সুলাইমান এবার সোজা আসল কথাই গেলেন। খুব শীঘ্রই তোমাকে প্রাসাদ থেকে নিয়ে যাব। অকস্মাৎ মন্ত্রী সুলাইমানের এমন কথায় অবাক না হয়ে পারল না নামিরা। বলল, কেন? আমি চাই না তুমি এখানে থেকে কষ্ট পাও। তুমি রাজকন্যা ঠিকই, তবে নিয়ম নীতি জানো না প্রাসাদের। মানে? হ্যাঁ নামিরা, তুমি জানো না। বিচক্ষণ হয়ে চিন্তা করলে তোমার উচিত ছিল না খাবারে বিষ আছে সেটা ভোজন কক্ষে গিয়ে অমনভাবে বলা। কেউ তোমাকে বিশ্বাস করেনি না? ভুল বললাম? হ্যাঁ, একজন করেছিল বিশ্বাস, উমর। যদি রাজকুমার তোমাকে বিশ্বাস না করত এবং তোমাকে শাস্তি থেকে বাঁচাতে রাজার সাথে বিরোধ না করত, তবে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হতো। এমনকি তুমি হয়তো কখনোই ওই অন্ধকার বন্দিশালা থেকে বের হতে পারতে না। না খেতে পেরে অন্ধকারের ভিতর ভয়ে ভয়েই মারা যেতে। এমনও হতে পারত উল্টো তুমি খাবারে বিষ মিশ্রণকারী হিসেবে ফেঁসে যেতে পারতে। তোমাকে ফাঁসিয়ে দেওয়া হতো। যদি উমর না থাকতো তোমার ভবিষ্যৎ আসলেই ভয়ঙ্কর হতো। উমরও তোমাকে বিশ্বাস নাই করতে পারত, হতেই তো পারতো এমনটা। তখন তোমার কি পরিণতি হতো নামিরা? নামিরা লক্ষ্য করলো দ্বিতীয় রাজকুমার ও মন্ত্রী সুলাইমানের বক্তব্য একই। সে বলল, ঠিক বলেছেন মন্ত্রী সুলাইমান, আমি প্রাসাদের নিয়ম নীতি জানি না, আর এজন্যই হয়তো আমি রাজকন্যা থেকে পরিচারিকা। আমার দরকার নেই প্রাসাদের জঘন্য নিয়ম নীতি মেনে চলার। তুমি জেদি নামিরা। যাই হোক, খুব শীঘ্রই তোমাকে প্রাসাদ থেকে বের করার বন্দোবস্ত করে ফেলবো। তুমি আমার নিবাসে ফিরে যাবে, কারণ এখানে থাকলে বারবার এসব প্রত্যক্ষ করবে আর ঝামেলা করবে, আর বারবার এজন্য শাস্তিও পাবে। আমি সেটা হতে দেব না। তুমি আমার কাছে বলতে গেলে আমানত। তোমার যদি কিছু হয়ে যায় আমি তোমার মাকে কি জবাব দেব? আমি যেতে পারবো না। কেন তুমি যেতে পারবে না? কেন তোমার থাকতে হবে এখানে? আমি কি আমার নিবাসে তোমাকে ভালো রাখিনি? সামিউনেও কি তুমি ভালো ছিলে না? তবে কেন এখানে থাকতে হবে? কি জন্য থাকতে হবে? মন্ত্রী সুলাইমান বুঝতে পারল তিনি একটু বেশি মাথা গরম করে ফেলেছেন, তাই এবার গলা নরম করে বলেন, সত্যি করে বলো না মীরা, কেন তুমি প্রাসাদে এসেছো? মনে হচ্ছে শুধু উপার্জনের উদ্দেশ্যে আসোনি। এর পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে, যে কারণটা তুমি লুকিয়ে রেখেছো আমার থেকে। কখনো জোর করতে চাইনি তোমায়, কিন্তু এখন মনে হচ্ছে আমার জানা দরকার। বলো না মীরা। নামিরা অসহায় বোধ করছে। কি করবে সে? বলবে? সে যে উদ্দেশ্যে এসেছিল সে অবধি তো পৌঁছাতে পারেনি। ওই কাঙ্ক্ষিত ফুলটাকে স্পর্শ করা ও সংগ্রহ করা তো দূর, একবার চোখ দিয়েও দেখেনি। সে চেয়েছিল সংগ্রহ করে তবেই জানাবে মন্ত্রী সুলাইমানকে, কিন্তু কেন যেন বিষয়টা আর গোপন রাখতে ইচ্ছে করছে না। সে সত্যটা প্রকাশ করলো। হ্যাভিনা ফুলের জন্য এসেছি। কি বললে? স্পষ্ট শুনতে পাওয়া সত্ত্বেও ফের জানতে চাইলেন মন্ত্রী সুলাইমান। হ্যাভিনা ফুলের জন্য এসেছি। মন্ত্রী সুলাইমানের প্রশ্ন অনুযায়ী দ্বিতীয়বার বাক্যটা ব্যবহার করলো নামিরা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলে উঠলেন মন্ত্রী সুলাইমান। তিনি ভাবতেও পারেননি নামিরার এখানে আসার কারণ এটা হবে। তিনি বললেন, তুমি জানো হেভিনা ফুল কি? হ্যাঁ জানি, এটা ভীষণ কার্যকারী ও দুর্লভ একটা ঔষধি ফুল। এটার নির্যাস পান করলে যে কোনো রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। মন্ত্রী সুলাইমানকে দেখে মনে হচ্ছে তিনি নামিরার এ কাজের জন্য এখানে আসাকে পছন্দ করেননি। তিনি বলেন, আমি যদি জানতাম তুমি এ কারণে এখানে এসেছো তবে আমি কখনো তোমাকে আসতে দিতাম না। তুমি ভুল ধারণা করছো নামিরা। হেভিনা ফুলের নির্যাস হয়তো খুব কঠিন রোগের সমাধান করতে পারে, কিন্তু সব রোগের প্রতিকার দেবে এমন নয়। আমি বুঝতে পারছি এটা তুমি তোমার মায়ের জন্য করছো, কিন্তু এটা তোমার মাকে সত্যি ভালো করবে কিনা এর কোনো নিশ্চয়তা নেই।
মন্ত্রী সুলাইমানের কথা নামিরার অন্তঃকরণে আঘাত করলো। না, এমনটাও হতে পারে না। অবশ্যই হ্যাবিনা ফুলের নির্যাস তার মায়ের রোগ নিরাময়ে সক্ষম হতে হবে। মন্ত্রী সুলাইমান আরও বললেন, আর সবচেয়ে বড় বিষয় কোনটা জানো? তুমি হেবিনা ফুল পর্যন্ত পৌঁছাতেই পারবে না। কেবল কয়েকজন অনুমোদিত চিকিৎসক ও রাজকুলের অনুমোদিত ব্যক্তিরাই ওখানে যেতে পারে। ওটা তোমার মাকে সুস্থ করবে এমন কোনো নিশ্চয়তা নেই। তাই সব দিক বিবেচনা করে তোমার রাজপ্রাসাদ থেকে চলে যাওয়াই উত্তম। মন্ত্রী সুলাইমানের কথায় নামিরার মনোবল ভঙ্গুর হচ্ছে, নিভু নিভু করছে বুকে লালিত আশার প্রভারটুকু। তবু সে ভেঙে পড়ল না, বলল, আমি যাব না। নামিরা, হ্যাভিনা ফুলের নির্যাসে যেমন আম্মি জানে সুস্থ হওয়ার নিশ্চয়তা নেই, তেমনি অনিশ্চয়তারও তো নেই। আমি চেষ্টা করতে চাই। আমি সত্যিই চাই না আমার আম্মি জান নিজের সারাটা জীবন শয্যাশয়ী হয়ে কাটাক। সত্যিই চাই না। নামিরার দু চোখ বেদনা সিক্ত। মন্ত্রী সুলাইমানের বুকের ভিতরটাও কেমন একটা করলো, কিন্তু তিনি অবিচলই রইলেন। বললেন, যত যাই বলো না কেন, তোমাকে প্রাসাদ থেকে যেতেই হবে। আমি তোমাকে এখানে থাকতে দেব না, কষ্ট পেতে দেব না, বুঝেছ? প্রস্তুতি নাও। বলে মন্ত্রী সুলাইমান চলে যেতে উদ্যত হলেন। নামিরা বলে উঠল, আপনি এমনটা করবেন না। মন্ত্রী সুলাইমান নামিরার কথাকে গ্রাহ্যই করলেন না, বের হয়ে গেলেন। নামিরা হৃদয়ে যন্ত্রণা অনুভব করছে, অসহনীয় লাগছে সবকিছু। যেটার জন্য সে প্রাসাদে এলো সেটাকে কি সে অর্জন করতে সক্ষম হবে না? আর সক্ষম হলেও কি সেটা দ্বারা তার মাকে সুস্থ করতে পারবে না? কি রয়েছে ভবিষ্যতে? নামিরা বিড়বিড় করে আপন মনে বলল, আমি শীঘ্রই আপনার সঙ্গে দেখা করতে চাই আম্মি জান। আপনি নিশ্চয়ই আমার জন্য চিন্তা করে অশ্রু ঝরান। আমি আপনার অশ্রু মুছে দিব। আপনি ধৈর্য ধরুন। বলতে বলতে তার নিজের চোখ থেকে অশ্রু গড়ায়। ওনাতে অশ্রুটুকু মুছে নিয়ে বের হলো সে। বের হয়েই সে ভীষণ চমকালো। তার থেকে 10-12 কদমের দূরত্বে দাঁড়িয়ে আছে ইলদিজ। ইলদিজ ব্যতীত আশেপাশে আর কাউকে দেখা যাচ্ছে না, জায়গাটা ভীষণ নিরিবিলি। নামিয়া বের হওয়া মাত্রই ইলদিজ তাকে হাসি মুখে সালাম জানালো। তারপর ধীরপায়ে এগিয়ে এসে দাঁড়ালো নামিয়ার সামনে। কখন এসেছেন প্রাসাদে? গত রাত থেকেই তো আছি, জানো না তুমি? কোথায় আমি ভাবি নামিরা ওয়াসনিয়াত আমাকে নিজের চোখে চোখে রাখবে, অথচ সে কিনা আমার উপস্থিতির কথাই জানে না। কষ্ট পেলাম জেনে। নামিরা কিছু বলল না। ইলদিজই বলল, শুনলাম একটা ঝামেলা করে অন্ধকার বন্দিশালায় বন্দি ছিলে। কেমন ছিল সেখানকার অনুভূতি? ভালো ছিল। তাই রাজকুমার হামজালার বিয়ের দিন ঘনিয়ে এসছে, সেই সাথে তোমার সিদ্ধান্তের সময়ও ঘনিয়ে আসছে। আমাদের ইউনামে একটা প্রচলিত কথা আছে জানো তো, যে তোমায় প্রিয় ভাবে তার মনে কষ্ট দিও না। যদি সে কষ্ট সহ্য করতে পারে তবে সে নিজের সাথে সাথে সমগ্র জগৎকেও শান্ত করে দেয়। আর যদি সহ্য না করতে পারে তবে তার মাঝে জেগে ওঠে ভয়ঙ্কর হিংস্রতা। তখন সে সমগ্র জগৎকে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। তাই কষ্ট দিও না প্রণয়নী, সহ্য হবে কি না জানি না। আমাকে ভয় দেখাচ্ছেন? তাই মনে হচ্ছে। ভয় দেখালে ভয় পাই সত্য, কিন্তু সেই ভয়ে আমি মাথা নত করি না। যুবরাজ ইলদিজ, আপনি অহেতুক আমার কথা চিন্তা করে নিজের মূল্যবান সময় নষ্ট করছেন। থামুন এবার। থামবো? থামতে দিচ্ছ না তুমি। তোমার কথা চিন্তা করতে আমার অদ্ভুত আনন্দ হয়। এই মানুষটাকে কিছু বলে বোঝানো যাবে না, বুঝতে পারল নামিরা। সে বলল, ক্ষমা করবেন, আমি আপনার সাথে কথা বলে আর সময় নষ্ট করতে পারছি না। আমাকে কাজে ফিরতে হবে। নামিরা দ্রুত পায়ে চলতে শুরু করলো। এখানকার ঝামেলায় ইলদিজের কথা প্রায় ভুলে গিয়েছিল সে, কিন্তু এখন তার মস্তিষ্ক জুড়ে আবারও ভবিষ্যৎ চিন্তার দাপাদাপি শুরু হলো। কি আছে তার ভাগ্যে? মৃত্যু। ইলদিজ এক দৃষ্টে তাকিয়ে রইল নামিরার দিকে যতক্ষণ পর্যন্ত নামিরা দৃষ্টিগোচর রইল। ইনিভিরের নিবাসে রাজ সৌচিক পাঠানো হয়েছে। বিয়ের আর খুব বেশি দিন বাকি নেই। বিয়ের পোশাকের মাপ নিয়ে এখনই পোশাক বানানোর কাজ শুরু করতে হবে। রাজ সৌচিকের সাথে এসেছে হামজালা। সৌচিক সব মাপ ও পোশাকের নকশা সম্পর্কে ইনিভিরের সাথে মোটামুটি আলোচনা সেরে নিয়ে চলে গেল, কিন্তু হামজালা গেল না। ইনিভির নিজ হাতে চা বানালো হামজালার জন্য এবং সাথে কিছু নাস্তাও দিল। হামজালার সামনে বসতে বসতে বলল, আপনাকে বিয়ে করতে চলেছি, এটা এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে। তাই স্বপ্ন থেকে জেগে উঠুন তাহলে, কারণ বাস্তবেই আমাকে বিয়েটা করতে হবে। ইনিভির হাসলো হামজালার কথায়, তারপর বলল, আমি শুনেছি আপনার প্রথম স্ত্রী আলাদা নিবাসে থাকতো, আপনার নিবাসে কিংবা রাজপ্রাসাদেই থাকতো না। আমার বেলায়ও কি তাই হবে? আমি চাইছি না আপনার নিজস্ব একটা নিবাস থাকতে, অন্য কোথাও গিয়ে থাকতে। আপনার বেলায় তা হবে না,
কারণ আপনি এবং বাহিজা এক নন। বাহিজাকে বিয়ে করেছিলাম কেবল আব্বুজানের মর্জিতে, আর আপনাকে বিয়ে করছি নিজ পছন্দে। অবশ্যই আপনি আমার কাছে বিশেষ। জেনে ভীষণ ভালো লাগলো। আমি কি আপনার নিবাসটা দেখতে পারি? আমি নিয়ে যাবেন? কেন নয়? হামজালা নাস্তা খেলো না, কেবলই চা খেয়ে বেরিয়ে পড়লো ইনিভিকে নিয়ে। হামজালা আজ তার কালো ঘোড়াটাকে নিয়ে বের হয়েছে। ইনিভিকে ঘোড়ার পিঠে উঠতে সাহায্য করে, অতঃপর সে উঠল। ইনিভিকে বলল, ধরে বসুন আমায়। সে আপনি না বললেও আমি তাই করব। রাজকুমারের ঘোড়া থেকে পড়ে হাত পা ভাঙার ইচ্ছা নেই আমার। যাত্রাপথে আলতানের সাথে দেখা হলো তাদের। তার পাশাপাশি একটা ঘোড়ায় তোফা। আলতান ফিরছিল একজন মৎস্য ব্যবসায়ীর বাড়ি থেকে। গত 8 দিন যাবৎ নিখোঁজ ছিল মৎস্য ব্যবসায়ীর ছেলে। আজ এক জঙ্গল থেকে মানুষের হাড়গোড় উদ্ধার করা হয়েছে। সেই জঙ্গলে পাওয়া গেছে ছেলেটার পোশাকের ছিন্নভিন্ন অংশ। ধারণা করা হচ্ছে ওই হাড় মাংস ব্যবসায়ীর ছেলের। এটা কোনো হিংস্র জন্তুর কাজ বলেই ধরা হচ্ছে। কিন্তু এমন জন্তু হঠাৎ এখানে উদ্ভূত হলো কোত্থেকে? সেখান থেকে ফেরার পথে তোফা তার সঙ্গ নিয়েছে। হামজাল আর ইনিফিরকে দেখে আলতান বলল, বিয়ের আগেই দেখছি একসঙ্গে ঘুরে বেড়াচ্ছ তোমরা। মনে হচ্ছে তাতে অন্যায় নেই। রাজকুমার অন্যায় করলেও তার বিরুদ্ধে কথা বলবে এমন সাহস কার রয়েছে? আর কারো না থাকলেও গোয়েন্দা আলতানের সেই সাহস থাকা মঞ্চনীয়। ইনিভির হঠাৎ কথা বলল দুজনের মাঝে। ইনিভিকে দেখতে বিরক্ত লাগছে আলতানের। তার ইনিভির কথা বলে ওঠাই তার মস্তিষ্ক যেন জ্বলে উঠল। ইনিভির তোহফার দিকে তাকালো, একবার আলতান ও একবার তোহফাকে দেখে আফসোস করে মনে মনে বলল, বেচারি, নিজের জীবন ধ্বংস না করলেই হলো। পর মুহূর্তে আবার ভাবলো, এ রাজ্যের প্রতিটা প্রাণী ধ্বংস হবে অবশ্য, তাই কারোর জন্য একইভাবে আফসোসের কিছু নেই। একে অপরকে বিদায় জানিয়ে নিজ গন্তব্যে যাত্রা শুরু করলো তারা। ঘোড়ার পদধ্বনি শুনে নিবাস তত্ত্বাবধায়ক বাইরে বের হয়ে এলেন। দেখতে পেলেন হামজালা নামছে ঘোড়া থেকে, আরও একটি মেয়ে ঘোড়ায় বসে আছে। হামজালা মেয়েটিকে নামতে সাহায্য করলো। নিবাস তত্ত্বাবধায়ক কেবল শুনেছে এক দারুণ রূপবতী চিকিৎসকের সঙ্গে বিয়ে হবে হামজালার, কিন্তু মেয়েটিকে দেখেননি তিনি। ইনিফিরকে দেখে তার বুঝতে একটু অসুবিধা হলো না এটাই সে মেয়ে। হামজালা ও ইনিফির নিবাস তত্ত্বাবধায়কের কাছাকাছি চলে এলেন। তিনি বললেন, মাশাল্লাহ, প্রথম রাজকুমার নিজের যোগ্য জীবনসঙ্গী পেতে চলেছে। ইনিফির নিবাস তত্ত্বাবধায়ককে সালাম জানালো। সালামের উত্তর দিয়ে তিনি বললেন, ভিতরে প্রবেশ করুন আমাদের ভবিষ্যৎ রানী। সম্বোধনটা ভীষণ মনে হলো ইনিফিরের, কিন্তু সম্বোধনটা ভুল বলেই তার ধারণা। সে বদনে হাস্যভাব রেখেই বলল, প্রথম রাজকুমার যুবরাজ উপাধি পাওয়ার আগেই আপনি আমাকে ভবিষ্যৎ রানী আখ্যাত করলেন। নিবাস তত্ত্বাবধায়ক আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, আখ্যাত করতে দোষ কি যখন তিনি ভবিষ্যৎ রাজা? কোনো দোষ নেই। আমি তাহলে সাহারায়ের ভবিষ্যৎ রাজাকে বিয়ে করতে চলেছি। হামজালার উদ্দেশ্যে প্রশ্নটা করলো সে। হ্যাঁ, আমার ভবিষ্যৎ রানী। নিবাসের ভিতরে ঢোকার পর নিবাস তত্ত্বাবধায়ক হামজালকে জরুরি কথা আছে বলে ইনিভির থেকে বিচ্ছিন্ন করে নিয়ে গেলেন। ইনিভির খুব অবাক হলো এই কাণ্ডে। বুঝতে পারলো কিছু একটা ঘটেছে, কিন্তু সে পাত্তা দিল না। ঘুরে ঘুরে দেখতে লাগলো নিবাসটা। এটা তার ভবিষ্যৎ বাস স্থান। হামজালা নিবাস তত্ত্বাবধায়ককে উৎকণ্ঠিত লক্ষ্য করে নিজেও খুব চিন্তায় পড়ল। অগ্রাহ্য নিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? পরশু থেকে নিবাসের একজন বিত্তাকে পাওয়া যাচ্ছিল না। মানে? রাত্রিবেলা হঠাৎ উদাও হয়ে গেল। সকাল হতে খোঁজ করা হলো, কিন্তু পাওয়া গেল না। বাড়িতেও যায়নি, মেয়েটাকে আজ পাওয়া গেছে। আপনি এ ঘটনা আগে জানাননি কেন আমাকে? আপনি নিবাসে আসেননি, তাই জানানো হয়নি। আর আমি চাইনি এটা জানিয়ে আপনাকে চিন্তিত করতে। মেয়েটা এখন কোথায়? মেয়েটা মৃত রাজকুমার। কি? হ্যাঁ, মেয়েটাকে দুপুরে পিছনের জঙ্গলে পাওয়া গেছে বিভৎস রূপে। যেমন? মেয়েটার শরীরের অনেক অংশে মাংস নেই, বলতে গেলে নেই। যা আছে তা খুবই সামান্য। মেয়েটাকে কোনো জন্তু নিজের খাদ্য হিসাবে আহার করেছে। আমি এই খবরটা আপনাকে জানানোর জন্য বৃত্ত পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আপনি চলে এসেছেন। হামজালা ঘটনাটা শুনে হতবাক, বলল, পিছনের জঙ্গলে তো তেমন কোনো প্রাণী নেই, তাহলে কিভাবে এটা সম্ভব? জানি না, ছিল না, এখন হয়তো এসেছে। আপনি একবার মেয়েটার লাশ দেখতে চলুন। আপনার জন্য এখনও লাশটাকে কবর দেওয়া হয়নি। লাশটাকে নিবাসের পিছনে ঢেকে রাখা হয়েছিল পুরো বস্ত্রে। হামজালাকে দেখানোর জন্য বস্ত্রটা স্বর্ণ হলো। নাক চাপলো হামজালা, দুর্গন্ধ আসছে। লাশটাকে দেখে গা গুলি উঠল তার। লাশটার গায়ে তেমন মাংস না থাকে, হাড়গুলো দেখা যাচ্ছে। নিবাস তত্ত্বাবধায়ক বলেন, বিত্তারা বর্ণফুল সংগ্রহ করতে গিয়ে লাশটাকে খুঁজে পেয়েছে। আমরা প্রথমে বুঝতে পারিনি এটা সেই নিখোঁজ বিত্তাটা,
কিন্তু ওখানে মেয়েটার পোশাকও পাওয়া গেছে ছিন্ন ভিন্ন অবস্থায়। হামজালার লাশটাকে সহ্য করতে পারছে না, তাই বলো। লাশটাকে ঢেকে ফেলুন। নিবাস তত্ত্ববোধক সেটাই করলেন, তারপর বলেন, আমার মনে হচ্ছে এই জঙ্গলে নতুন কিছু এসেছে। জঙ্গলটাতে শীঘ্রই সন্ধান চালানোর ব্যবস্থা করুন। হ্যাঁ, তাই করতে হবে। বলে তারা দরজার অভিমুখে দাঁড়ালো আর দেখতে পেল ইনিভির দাঁড়িয়ে আছে। ইনিভিরের ভয়ত দৃষ্টি বস্ত্রের ঢেকে রাখা লাশটার উপর, সেদিকে তাকিয়ে থেকে সে জানতে চাইল, ওটা কার লাশ? হামজালা জানি ইনিভির লাশটা সম্পর্কে জানো, কিন্তু দেখে যেহেতু ফেলেছে তাই গোপন করার কিচ্ছু নেই। সে বলল, নিবাসের এক ভৃত্তার। আপনার নিবাসের ভূতারা এভাবে লাশ হয় রাজকুমার? না না, এটাই প্রথম। আসলে মেয়েটাকে কোনো জন্তু। ইনিভির হঠাৎ কেমন অন্যরকম গলায় বলে উঠল, এটা প্রথম হলে এর শেষটা কেমন হবে? খুব ভয়ঙ্কর নিশ্চয়ই। কি বললেন? জন্তুটাকে খুঁজে বের করুন, না হলে ওটা হয়তো আপনাকেই আমাকে আমাদের সবাইকে শেষ করে দেবে।